আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করার জন্য আমাদের বিগত সালের যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলোতে আসলে খুব ভালোভাবে পড়াশোনা করা উচিত এবং এইগুলো আমরা একটু দেখবো। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে কোশ্চেন ব্যাংক ছিল 2017-18 সালের, সেই কোশ্চেন ব্যাংকের ইংলিশ, হিসাব বিজ্ঞান, বাংলা, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং এই সকল প্রশ্ন উত্তরগুলো আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করবো এবং উত্তরগুলো করব। তো প্রথমে আমরা ইংলিশ দিয়ে শুরু করব এবং ইংলিশের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা জরুরি যে আগে প্যারাগ্রাফ অর্থাৎ একটা প্যাসেজ আসতো, সেই প্যাসেজ থেকে 5টা কোশ্চেন থাকতো, কিন্তু বর্তমানে প্যাসেজটা আসে না। এবং এই সম্পর্কিত রিটেনের জন্য আমার একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন থাকবে, আমি ভিডিও শেষ অংশে বলে দিব। তো আমরা 6 নাম্বার কোশ্চেন থেকে প্রথমে শুরু করি। তো 6 নাম্বার কোশ্চেনের যে প্রশ্নটা আছে গ্রামাটিক্যাল কোশ্চেন, এবং গ্রামাটিক্যাল কোশ্চেনটা হচ্ছে when she parted dash her parents are eyes were full of tears। তাহলে parted থাকলে এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে parted from। parted from মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, parted from বিচ্ছিন্ন হওয়া। তো সে যখন তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল তখন সে কান্নায় ভেঙে পড়েছিল। ওকে, এখানে অ্যানসার দেওয়া আছে parted from। তারপর নেক্সট কোশ্চেন আছে the new government took dash last over। তো took over মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা, তাহলে এখানে অ্যানসার হবে took over। জাবেদ ওয়াজ অ্যাকোয়ার্ড, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, অ্যাকোয়ার্ড না অ্যাকুইটেড হবে, অ্যাকুইটেড অফ। অ্যাকুইটেড অফ মানে হচ্ছে অ্যাকুইটেড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা ছাড়া পাওয়া বা অভিযোগ থেকে মুক্তি পাওয়া। তাহলে সে ছাড়া পেয়েছিল চার্জ অফ থেফট অর্থাৎ চুরির যে মামলা ছিল সেই মামলা থেকে সে ছাড়া পেয়েছিল। তো নেক্সট কোশ্চেন যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ, ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স দ্যাট বাটার এন্ড মার্জারিন। ওকে, তাহলে ডিফারেন্স, তো ডিফারেন্স দুইটার ভিতর আপনি যখন তুলনা করবেন সেক্ষেত্রে ফ্রম বসে। দুইটার ভিতর আমরা যদি তুলনা করি, এখানে দেখা যাচ্ছে দুইটার ভিতর তুলনা করতে বিটুইন বসে। দুইটার ভিতর আমরা যখন তুলনা করব তখন সেক্ষেত্রে বিটুইন বসে এবং দুইয়ের অধিক বসলে এমং বসে। তো দুইয়ের ভিতর তুলনা করলে বিটুইন এবং দুইয়ের অধিক বসলে এমং, একটু মনে রাখবো। এবং নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দ্য পারসন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান ড্যাশ ক্রাইম। তো ক্রাইমটা অবশ্যই জঘন্য ক্রাইম হয় এবং জঘন্য অ্যাবোমিনেবল। তো অ্যাবোমিনেবল বলতে বোঝানো হচ্ছে জঘন্য অপরাধ। He failed in the examination because his answer were not dash the question। সে ফেল করেছিল কারণ তার প্রশ্নগুলো তার উত্তরগুলো প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, এবং এই সামঞ্জস্যপূর্ণর ইংলিশ হচ্ছে pertinent to the art of cooking। এখানে সাবজেক্ট ভার্বের একটা গ্রামার আছে, the art of cooking dash in ancient India। ওকে, তো আমরা মনে রাখবো বাক্যে ভার্বের আগে একাধিক ওয়ার্ড থাকলে প্রথম প্রিপোজিশনের আগে সাবজেক্ট বসে। তাহলে আমাদের এখানে প্রথম প্রিপোজিশন হচ্ছে অফ আর সাবজেক্টটা তাহলে আর্ট, এবং আর্ট হচ্ছে সিঙ্গুলার। তো আমাদের তাহলে এখানে অ্যানসার হবে হচ্ছে ওয়াজ পারফেক্ট। তাহলে আর্ট ছিল আমাদের সিঙ্গুলার, এজন্য আমাদের এখানে ওয়ার বসার কোনো সুযোগ ছিল না, এজন্য ওয়ার কাটা। আর ছিল আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, তাহলে অ্যানশিয়েন্ট মানে হচ্ছে এখানে পাস্ট টেন্স, তাহলে ফিউচারও হবে না ইজও হবে না, তাহলে অ্যানসার হবে কি ওয়াজ। আমি আবার একটু কোশ্চেনটা দেখাই নিয়ে আসছি, অ্যানশিয়েন্ট ছিল এই যে ইন দা অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। নেক্সটে চলে আসি দ্য পুয়ার ম্যান সেড আই ড্যাশ স্টার্ভ দ্যান বেক। ওকে, এখানে আমাদের একটা ভার্ব লাগবে, একটা ভার্বের দরকার এখানে, কিন্তু ভার্ব কোনটা হবে, রেদার ভার্ব না উড ভার্ব, উড রেদার ভার্ব। এবং আরেকটা যে অপশন আছে ডিড বেটার, এটা বেটার ডিড, এটা কোনো ভার্ব না, তাহলে আমাদের হয় উড নিতে হবে না হলে উড রেদার নিতে হবে। আমরা একটু মনে রাখবো যে তুলনা করার ক্ষেত্রে এখানে দেন আছে এবং তুলনা অর্থে মডেল অক্সিলারি হিসেবে উড রেদার ব্যবহৃত হয়। আর হ্যাড বেটার হচ্ছে শুড, যেটা করা উচিত, তাহলে এখানে যদি উচিত হতো সেক্ষেত্রে হ্যাড বেটার বসতো। এখানে যেহেতু তুলনা করছে দেন আছে এজন্য উড রেদার হবে প্রিফারেন্স। নেক্সট চলে আসি স কার্পেন্টার। তো স হচ্ছে করাত, কার্পেন্টারের কাজ হচ্ছে করাত দিয়ে কাজ করা, আর যে নাপিত আছে তার কাজ হচ্ছে কাঁচি দিয়ে কাজ করা, সিজর্স। তারপরে এগ থেকে অমলেট, অর্থাৎ এগ ডিম যদি ভাজি করি তাহলে অমলেট হয়, এটা হচ্ছে অ্যানালজি। এবং আমরা জানি ময়দা থেকে আমরা কেক তৈরি করি, তাহলে ফ্লোর কেক। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, আমরা স্পেলিংটা একটু দেখে নেব। লেফটেন্যান্টের স্পেলিংটা হচ্ছে LIEUT
ই LIEUTENANT, লেফটেন্যান্ট। আমি আবারও বলে দিচ্ছি LIEUTENANT, লেফটেন্যান্ট। এবং আপনারা স্পেলিং এর যে শীটটা আছে আমাদের, এটা পাওয়ার জন্য আমাদের লিংক দেওয়া আছে পেজে, সেখানে একটু যোগাযোগ করবেন। তো নেক্সট যেটা আসতেছে, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, তো কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট সেটা আমাদের বের করতে বলছে। এবং এখানে আস্ক ফর দ্য অ্যাসিস্ট্যান্স ফ্রম সামওয়ান অ্যারাউন্ড ইউ, এটা কারেক্ট। এবং অন্যগুলো কেন কারেক্ট না আমি একটু বলে দিচ্ছি। ওকে, এখানে এখানে ভুল আছে। প্রিন্টার্স ডোন্ট, I introduced him to on of each of, either of, neither of, এদের পরে নাউন প্রোনাউন প্লুরাল হয়, এখানে ভুল আছে। কামিং ব্যাক হোম he found his কে not anywhere, তাহলে এখানে সেন্টেন্সের স্ট্রাকচারে ভুল আছে। এই জন্য রাইট অ্যান্সার হচ্ছে ask for assistance from someone around you। a dim a dozen, তো এটার মিনিং হবে হচ্ছে সামথিং ভেরি রেয়ার, অর্থাৎ যে জিনিসটা খুব সচরাচর দেখা যায় না। হারমোনিয়াস, তাহলে সিনোনিম বলা হচ্ছে হারমোনিয়াসের সিনোনিম কি? হারমোনিয়াস অ্যান্টোনিম, হারমোনিয়াস মানে হচ্ছে ঐক্য, আর এর অ্যান্টোনিম হচ্ছে ডিসকর্ড। ডিসকর্ড মানে হচ্ছে বিচ্ছিন্ন, ডিসকর্ড মানে হচ্ছে কোনো ধরনের কোনো ঐক্য নেই, তো ডিসকর্ডেন্ট হচ্ছে আমাদের হারমোনিয়াসের অ্যান্টোনিম। তারপর বলছে ইন্ট্রিপিড, ইন্ট্রিপিড মানে হচ্ছে ফেয়ারলেস, ফেয়ারলেস খুবই সাহসী। নেক্সট আমরা বাংলায় চলে আসবো, নিচের কোনটি সমর্থক শব্দ নয়? সমর্থক শব্দ নয় বলতে এখানে প্রসদ বাদে অন্য সবগুলো হচ্ছে সকালকে বোঝানো হচ্ছে। নেক্সট চলে আসি, সে তো প্রাপ্তি নয় আত্মবিসর্জন, কার প্রসঙ্গে বলা হচ্ছে? নদীর প্রসঙ্গে বলা হচ্ছে। যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? মুক্তাক্ষর। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাক্যে বাংলাদেশের কোন কারকের কোন বিভক্তি? বাংলাদেশ হচ্ছে আমাদের অধিকরণ এবং এর হচ্ছে ষষ্ঠী, সুতরাং অ্যান্সার হবে অধিকরণের ষষ্ঠী। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ দুধের মাছি, অর্থাৎ সুসময়ের বন্ধু। কোন নামটি শুদ্ধ? আমরা এখানে দেখে নিতে পাচ্ছি জীবনানন্দ দাশ, এই বানানটি হচ্ছে শুদ্ধ। নেক্সট চলে আসি, কার্তিকেয় এর অগ্রজ কে? গজানন। মৃত্যু ক্ষুধা উপন্যাসটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। কিরাত শব্দের অর্থ কি? জাতি বিশেষ। নিচের কোনটি উপপদ তৎপুরুষ? প্রিয়ঙ্গদা। বাক্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা হবে বাস যোগ বস যোগ জ। সম্বোধন পদে কোন জ্যোতি চিহ্ন বসে? সম্বোধন পদের পরে কমা বসে। নিচের কোন বানানটি শুদ্ধ? তো সংস্রব। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ, রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি? কালান্তর। এবং ছায়ানট হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। ধর্মের সার বাগধারাটির অর্থ কি? যথেচ্ছাচারী। উপসর্গযুক্ত শব্দ কোনটি? কদবেল। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে আমরা এখানে অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ দেখতে পাচ্ছি, অহ বিসর্গ অহ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো, সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? বিশেষণ ও ক্রিয়াপদ, বিশেষ্য ও বিশেষণ, ক্রিয়া ও সর্বনাম, বিশেষ্য ও সর্বনাম। উত্তর হবে ক্রিয়া ও সর্বনাম। মোলায়েম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। শতধিক জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, এখানে ধিক হলো কি? ধিক হবে অন্ময়ী অব্যয়। আমরা এখন হিসাব বিজ্ঞানে চলে আসবো। পদ্মা সার্ভিস সেস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন ভুলগুলো করেছে এবং এই ভুলগুলো কোনটির জন্য রেওয়ামিল মিলবে না? তো রেওয়ামিল মিলবে না কোনটির জন্য? তো যেইগুলোর জন্য ভুলে যায় রেওয়ামিল মিলে যাবে সেইগুলো হচ্ছে আমাদের করণিক বা নীতিগত ভুল। তো যেটার জন্য আমাদের এটা মিলবে না সেটা আমাদের অ্যাকচুয়ালি ভুল। তো সেটা কোন ধরনের ভুল? কর্মচারীকে বেতন প্রদান করা হয়েছে 15,000 টাকা এবং মাসুদের নামে ডেবিট করা হয়েছে 10,000 টাকা, অর্থাৎ বেতন প্রদান করে আমি নগদে 15,000 টাকা ক্রেডিট করেছি কিন্তু ডেবিট করার সময় 10,000 করেছি, এই জন্য হিসাবটা আমাদের মিলবে না। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। একটি কাপড়ের দোকানে নভেম্বরের 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রয় করা হয়েছিল। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের 10 তারিখে এই সংক্রান্ত চেক গ্রহণ করা হয়।
তো আইএফআরএস এর নীতি অনুযায়ী এখানে 1 লক্ষ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে। কখন 1 লক্ষ টাকা আয় অর্জিত হয়েছে? যখন আমাদের বিক্রয় হবে তখনই অর্জিত হবে। তো আমরা বিক্রয় করছিলাম কত তারিখে? 30 নভেম্বর। যমুনা এন্টারপ্রাইজের নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব ফেলবে না? তো ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 10,000 টাকা ব্যাংকেও পরিশোধ করে দিছে, ইস্যুও হয়ে গেছে, সুতরাং এখানে কোনো পরিবর্তন আসার কোনো সুযোগ নেই, ব্যাংক সমন্বয় বিবরণীতে ইমপ্যাক্ট আসার সুযোগ নেই। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত বহিস্থ ব্যবহারকারীদের জন্য। অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? উৎপাদনের একক পদ্ধতি কাজের উপর ডিপেন্ড করে, এটা সময়ের উপর ডিপেন্ড করে না। নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? প্রত্যক্ষ কাঁচামাল। রূপান্তর ব্যয়ের অংশ হচ্ছে পরোক্ষ যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কাজে লাগবে উৎপাদন ব্যয় বিবরণীর। নিচের কোনটির ফলে তড়িৎ অনুপাত হ্রাস পায়? আমরা জানি তড়িৎ অনুপাতের উপরে থাকে তড়িৎ সম্পদ আর নিচে থাকে তড়িৎ দায়। তো আমাদের যদি দায় সমূহ বৃদ্ধি পাই, অর্থাৎ নিচে যেই হরটা আছে হরটা যদি বৃদ্ধি পাই তাহলে আমাদের অটোমেটিক কি হবে? আমাদের অনুপাতটা হ্রাস পাবে। সুতরাং নিচে থাকে কি? পদে হিসাব সমূহ, সুতরাং এটি বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমূহ হ্রাস পাবে। প্রারম্ভিক মজুদ মাল 30,000, ক্রয় 2 লক্ষ, বিক্রয় 1 লক্ষ, বিক্রয়ের উপর মুনাফার হার 25% হলে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত? 1,55,000। আমরা যখন অ্যাকাউন্টিং এর অঙ্ক করাবো তখন আমরা এগুলো বিশ্লেষণ করে দেখিয়ে দিব। মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমনের কোন পদ্ধতি প্রয়োগ যুক্তিযুক্ত? তো মালের নিম্নগামী যখন থাকবে তখন আমরা ফিফো ব্যবহার করব এবং যখন উচ্চগামী থাকবে তখন আমরা লিফো ব্যবহার করব। আবারও বলে দিচ্ছি, যখন নিম্নগামী বাজার মূল্য থাকবে তখন আমরা ফিফো ব্যবহার করব এবং যখন উচ্চগামী বাজার মূল্য থাকবে তখন আমরা লিফো ব্যবহার করব। দেনাদার কর্তৃক প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে কি বলা হয়? প্রদত্ত বার্তা। অর্থাৎ দেনাদার যে টাকা ছাড় দেয় বা বিক্রেতা যে টাকা ছাড় দেয় সেটা হচ্ছে প্রদত্ত বার্তা এবং ক্রেতা যে টাকা ছাড় দেয় সেটা হচ্ছে ক্রেতা যে টাকা ছাড় পায় সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা। আয়কর ধার্য করা হয় কিসের উপরে? আয়ের উপরে। নিচের কোনটি আয় বিবরণীর একটি সীমাবদ্ধতা? অর্থাৎ এখানে কিছু ব্যয় ও সঞ্চিতি থাকে যেটা সঠিকভাবে পরিমাপ করা যায় না। ডেনিম লিমিটেড এর নিট কার্যকরী মূলধন 40,740 টাকা এবং চলতি অনুপাত হলো 5:2। চলতি অনুপাতের ব্যয়ের পরিমাণ কত হবে? এখানে কার্যকরী মূলধন, অর্থাৎ কার্যকরী মূলধনের আরেক নাম হচ্ছে মূলধন। নিট কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন, অর্থাৎ আমাদের চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাকে কার্যকরী মূলধন বলা হয়। তো আমাদের 40,740 উপরে যাবে এবং নিচে এখানে 5:2 যেটা ছিল এটা বিয়োগ দিলে 3 হবে, 3 দিয়ে ভাগ দেবে এবং উত্তর চেয়েছে সম্পদ এবং সম্পদ এখানে আছে আমাদের 5, সুতরাং 5 দিয়ে গুণ হবে, দিলে আমরা পাবো 67,900। আমি আবারও বলে দিচ্ছি, আমরা যখন অ্যাকাউন্টিং এর কোশ্চেনটা আলাদা করে সলভ করব প্রতি বছরে তখন আমরা এখানে ডিটেইলস দেখিয়ে দেব। হিসাব বছরের শুরুতে একটি কোম্পানির দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 6,50,000 টাকা এবং 8,25,000 টাকা। উক্ত হিসাব বছরে কোম্পানির সম্পত্তি বৃদ্ধি পায় 20,000 টাকা, দায় হ্রাস পায় 1 লক্ষ টাকা। মালিকানা সত্ত্বের পরিবর্তন সৃষ্টিকারী কোন লেনদেন না হয়ে থাকলে হিসাব বছরের শুরুতে একটি কোম্পানির দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 6,50,000 টাকা এবং 8,25,000 টাকা। উক্ত হিসাব বছরে কোম্পানির সম্পত্তি বৃদ্ধি পায় 2 লক্ষ টাকা এবং দায় হ্রাস পায় 1 লক্ষ টাকা। মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন সৃষ্টিকারী কোনো লেনদেন যদি না হয়ে থাকে উক্ত বছরে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ ছিল কত? উত্তর হবে 3 লক্ষ টাকা। নিচের কোনটির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না? আমরা জানি সমন্বয় জাবেদা দিতে হয় নামিক হিসাবের পূর্বে অগ্রিম বা বকেয়া থাকলে, সুতরাং অর্জিত আয়ের আগে অর্জিত আয়ের জন্য কোনো সমন্বয় জাবেদা দিতে হবে না। বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা হয় কিভাবে? আমরা জানি ক্রয়ের সাথে বিভিন্ন ধরনের যে প্রত্যক্ষ খরচগুলো আছে অর্থাৎ নিট আন্তঃপরিবহন যোগ করা হয়, অর্থাৎ নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা হয়। নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ বিবরণীতে দেখানো হয়েছে? তো এটার উত্তর হবে সরবরাহকারীকে নগদ প্রদান। আর্থিক বিবরণীর সর্বগ্রহণযোগ্য মান কোনটি? আইএফআরএস। নিচের কোনটি লেনদেন নয়? গত বছরের তুলনায় এই বছর 700 টাকা বিক্রি কম হয়েছে। প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় 48,000, 62,000 এবং 1,40,000। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? আমরা জানি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ধারণ করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের এখানে কৃত পণ্যের ব্যয় যেহেতু দেয়া নেই, আমরা সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়টা যোগ করব, অর্থাৎ 62,000 এবং 1,40,000 যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 2,02,000। ফিনান্স এবং ব্যাংকিং এ চলে আসবো। নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল? নগদ প্রবাহ বিশ্লেষণ।
যে ঝুঁকি ফার্ম থেকে উদ্ভিদ এবং হ্রাস করা যায়, অর্থাৎ ফার্মের সাথে সম্পর্কিত ঝুঁকিকে বলা হয় আনসিস্টেমেটিক ঝুঁকি, যেই ঝুঁকি হ্রাস করা যায়। কিন্তু বাজারের সাথে সম্পর্কিত ঝুঁকি যেটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, সেটা আর আমরা হ্রাস করতে পারবো না। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? পল্লী সঞ্চয় ব্যাংক। নিচের কোনটি অর্থ ব্যবস্থার উদ্দেশ্য নয়? মানে অর্থায়নের উদ্দেশ্য নয় কোনটি? লভ্যাংশ সর্বাধিকরণ। লভ্যাংশ নীতি একটা নীতি আছে, কিন্তু লভ্যাংশ সর্বাধিকরণ অর্থায়নের কোনো উদ্দেশ্য নয়। বাংলাদেশ সরকার কত সালের অধ্যাদেশ বলে বীমা ব্যবসায়ীকে জাতীয়করণ করে? 1972। নিচের কোন ধরনের হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না? স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবে একটা রিসিপ্ট দেওয়া হয়, কারণ স্থায়ী হিসাব থেকে টাকা উত্তোলন করা যায় না, এর জন্য এখানে কোনো চেক বই দেওয়া হয় না। বুল মার্কেট বলতে কি বোঝানো হচ্ছে? একটি উচ্চ মূল্যের বাজার, অর্থাৎ একটি মূল্য ঊর্ধ্বমুখী বাজার, যেখানে সিকিউরিটির প্রাইস গুলো অনেক ঊর্ধ্বমুখী থাকবে। নিচের কোন সিকিউরিটিতে ভোটদানের অধিকার রয়েছে? সাধারণ শেয়ার। ব্রিজ লোন কি? ব্রিজ লোন হচ্ছে অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদী লোন, অর্থাৎ বড় লোন নেওয়ার আগে ছোট যে লোনটা নেওয়া হয় সেটাকে বলা হয় ব্রিজ লোন। নিচের কোন জাতীয় প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে না? বিনিয়োগ ব্যাংক। কোন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়? জীবন বীমা। নিচের কোন সিকিউরিটি বার্তায় বিক্রি হয় এবং লিখিত মূল্যে পরিশোধিত হয়? ট্রেজারি বিল। নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ নয়? ব্যাংক ক্রেডিট কার্ড। কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? অর্থাৎ ব্যাংকের যে তহবিল আছে, অর্থাৎ ব্যাংক যে টাকা দিয়ে ব্যবসা করে, তার প্রধান উৎস হচ্ছে আমানত বা ডিপোজিট। নিচের কোনটি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ প্রাপ্য বিলের হ্রাস? প্রাপ্য বিল হ্রাস হলে, আমরা যদি প্রাপ্য বিল হ্রাস পাই, তাহলে আমাদের যে পাওনা টাকা ছিল সেটা প্রতিষ্ঠানে চলে আসে। এই জন্য বলা হচ্ছে নিচের কোনটি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ প্রাপ্য বিলের হ্রাস? নিচের কোনটি সরকারি নোটের হিসেবে গণ্য হয়? 1, 2 আর 5 টাকার নোট সরকারি নোট হিসেবে গণ্য হয়। একটি প্রকল্পে 9 লক্ষ টাকা বিনিয়োগ করে কর পরবর্তী নিট মুনাফা 1,32,000 টাকা পাওয়া যায়, এবং এই প্রকল্পের স্থায়ী সম্পত্তির মোট অবচয় 4,66,200 টাকা। আন্তঃপ্রবাহ কত? তাহলে আন্তঃপ্রবাহ নির্ণয় করার জন্য আমরা জানি অবচয়, নিট যে মুনাফা আসছে তার সাথে অবচয়টা যোগ করতে হয়, কারণ আমরা আমরা যেই বিশদ আয় বিবরণী করছিলাম সেখানে আমরা অবচয়টা বাদ দিয়ে আসি। এই জন্য যখন আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করব বা নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করব, তখন নিট মুনাফার সাথে আমরা অবচয় বা ক্ষতিটা যোগ করি। তো এটা যোগ করলে হবে 5,98,700 টাকা। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিকট থেকে নিম্নের কোন জমানতটি অধিক পছন্দনীয়? স্থায়ী আমানতের রসিদ। নিচের কোনটি একটি ফার্মের আর্থিক ঝুঁকি সৃষ্টি করে? বন্ড ইস্যু। আমরা জানি বন্ড ইস্যু করলে আমরা যদি ঋণের টাকা শোধ করতে না পারি বা সুদের টাকা শোধ করতে না পারি, তাহলে আমাদের ব্যবসায়টি বিলুপ্ত হয়ে যাবে। নিচের কোন সম্পত্তির তারল্য সবচেয়ে কম? অ্যাপার্টমেন্ট বা বাড়ি বা স্থায়ী সম্পদ। যে কাঠামোর কর্তৃত্বের দ্বৈত লাইন, অর্থাৎ আমরা ম্যানেজমেন্টে চলে এসেছি, যে কাঠামোর কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে আমরা জানি সেটাকে ম্যাট্রিক্স কাঠামো বলে। ওয়েলথ অফ নেশন কে দিয়েছিলেন? অ্যাডাম স্মিথ। জেট তত্ত্বের প্রবর্তক কে? উইলিয়াম জি ওচি। একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধ্যয়ন পরিচালনা করেন সেই সংখ্যাকে বলা হয় নিয়ন্ত্রণের পরিষদ। বিআরডিবি কোথায় প্রতিষ্ঠিত? বিআরডিবি প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকায়, আর বার্ড হচ্ছে কুমিল্লায়। রপ্তানির জন্য কোন দলিলটি প্রয়োজনীয় নয়? বাণিজ্যিক দুধের প্রত্যায়িত চালান। মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটি? মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। কোনটি অনার্থিক প্রেষণা নয়? পদোন্নতি। কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন? মানব সম্পর্ক। ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা বেশি প্রয়োজন হয়? উচ্চ স্তরে। নিচের কোন দলিলটি একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন হয়? পরিমেল নিয়মাবলী। আর কোম্পানির মূল যে দলিলটা আছে সেটাকে বলা হয় পরিমেল বন্ধ, আর অভ্যন্তরীণ পরিচালনার জন্য যেই নিয়মাবলীর জন্য যেই দলিলটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। আর পরিমেল বন্ধর আরেক নাম হচ্ছে স্মারকলিপি। আর পরিমেল নিয়মাবলীর আরেকটা নাম হচ্ছে সংঘবিধি। তো পরিমেল নিয়মাবলীর আরেকটা নাম আমরা জানলাম সংঘবিধি, এবং পরিমেল বন্ধর আরেকটা নাম হচ্ছে সংঘ স্মারক। একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি? মানব সম্পদ। এমবিও ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস ড্যাশ হলো বিভিন্ন বিকল্প থেকে সর্বোচ্চ ভালো বিকল্পটি নির্বাচন প্রক্রিয়া। এটা হবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। কৌশলগত দক্ষতা বলতে কি বোঝায়? কাজ সংক্রান্ত জ্ঞান। নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? ব্যবস্থাপনার কাজ নয় হচ্ছে মূল্য নির্ধারণ। সাংগঠনিক কাজে সুনির্দিষ্ট নিয়ম নীতি ব্যবহার করতে হবে, এই নীতিটি কে দিয়েছেন? হেনরি ফেওল।
নিচের কোনটি হাইজিন উপাদান? হাইজিন মানে রক্ষণাবেক্ষণশীল উপাদান, যে উপাদানগুলো না দিলে আমাদের অসন্তুষ্টি সৃষ্টি হবে, তবে দিলে কোনো মোটিভেশন ক্রিয়েট করতে পারবো না, সেটা হচ্ছে বেতন। কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যে পার্থক্য কত মাসের বেশি হবে না? 15 মাসের বেশি হবে না। নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা, রণকৌশল? আমরা মার্কেটিং কোশ্চেনে চলে আসছে শেষ পোর্শনে, এবং এটার পরে আমরা রিটেন সম্পর্কিত ছোট্ট একটা 30 সেকেন্ডের একটা টিপস দিয়ে দিব। যে পাইকার তুলনামূলকভাবে স্থায়ী ভিত্তিতে ক্রেতা বা বিক্রেতার পক্ষতে অল্প সংখ্যক কাজ যদি সম্পন্ন করে কিন্তু পণ্যের মালিকানা নেয় না, তাকে কি বলা হয়? মার্চেন্টস। নিম্নের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? ক্রেতা সন্তুষ্টি। কতিপয় পণ্য ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যা সেইগুলো একইভাবে কাজ করে, একই ভোক্তা শ্রেণীর কাছে বিক্রয় করা হয়, একই দোকানদারের মাধ্যমে বাজারজাত করা হবে এবং একই মূল্য সীমার মধ্যে পড়ে, সেগুলোকে বলা হয় পণ্য সারি। টেলিমার্কেটিং এর অংশ। প্রত্যক্ষ মার্কেটিং। মার্কেটিং ক্রেতাদের জন্য কোনটি সৃষ্টি করে? ভ্যালু। পণ্যের জীবনচক্রের কোন স্তরে ক্রেতার প্রতি খরচ সর্বোচ্চ হয়? সূচনা স্তরে। বিদ্যালয়, হাসপাতাল এবং কারাগার কোন ধরনের বাজারের অংশ? ভোক্তা বাজার। নিচের কোনটি জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ নয়? জীবনধাঁচ। অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণের কোন মতবাদটি উপযুক্ত? বিক্রয় মতবাদ। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? মালিকানাগত উপযোগ। পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি? বাজার তথ্য। বিজ্ঞাপনের জন্য নিচের কোন বিষয়টি প্রযোজ্য? মুখোমুখি যোগাযোগ। ক্রেতারা ওই সকল পণ্য পছন্দ করে এবং ক্রয় করবে যেগুলোর মধ্যে যোগান পর্যাপ্ত এবং পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় সীমার মধ্যে। বিক্রয় মতবাদ। নিচের কোনটি লোভনীয় পণ্যের উদাহরণ? আইসক্রিম। নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত নয়? পরিবহন। বিজ্ঞাপনের জন্য প্রধান কাজ কি? অবহিতকরণ, অর্থাৎ বিজ্ঞাপনের প্রধান কাজ হচ্ছে জ্ঞান সংক্রান্ত যে প্রতিবন্ধকতা আছে সেটা অতিক্রম করা, অর্থাৎ প্রতিষ্ঠান সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে অবহিতকরণ। আধুনিক বিপণনের জনক কে? ফিলিপ কটলার। অনলাইন বিপণনের সমস্যা কোনটি? অনলাইন বিপণনের সমস্যা হচ্ছে গোপনীয়তা প্রকাশ। অনেক মানুষই BMW এর গাড়ি কিনতে চায়, তবে মাত্র কয়েকজনই গাড়ি ক্রয় সমর্থ রাখে, এটি কিসের উদাহরণ? চাহিদা। কোন বাজার ক্রেতার জন্য বেশি? কোন বাজারে ক্রেতার সংখ্যা বেশি? বাজার। তো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আমরা একটু চেষ্টা করবো বারবার, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যদি আমরা সঠিকভাবে পড়তে পারি ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো করতে পারবো। এবং আমি ইংলিশের যে সাজেশনটা দিতে যাচ্ছিলাম বা টিপস দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই 2020 সালের আগে যতগুলো ইংলিশ কোশ্চেন আসছে এবং প্রত্যেকটা একটা করে প্যাসেজ থাকতো এবং এই প্যাসেজ থেকে 5টা করে কোশ্চেনের উত্তর দিতে হতো, 4টা থেকে 5টা। তো আশা করি যে প্রিসাইজ রাইটিংটা আপনাদের আসবে এবার, বা অন্যবার যেবার আসছে গতবার, তো এই প্রিসাইজ রাইটিংটা আশা করি এই আপনারা যদি এই প্যাসেজটা ভালো করে পড়েন তো প্রিসাইজ রাইটিংটা ইনশাআল্লাহ আপনাদের কমন পড়বে। তো এই কোশ্চেনের 5টা যে অ্যানসারটা আছে, 1 নাম্বার কোশ্চেন টাইটেল কি, মূল থিম কি, তারপরে কোনটা মানে এখান থেকে কোনটা উদ্দেশ্য কি এই প্যাসেজের, এবং এই প্যাসেজের ভালো দিক কি, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, বা বিভিন্ন জিনিসের অ্যাব্রিভিয়েশন চাচ্ছে, মানে এয়ার পলিউশন কোথায় রেসপন্সিবল ফর হেলথ প্রবলেমস। তো এই যে অ্যাডভান্সের ডিসঅ্যাডভান্টেজ বা এর ক্ষতিকারক দিক, উপকারী দিক, টাইটেল এবং মূল থিম, এই জিনিসগুলোই হচ্ছে আপনার প্রিসাইজ রাইটিং। তো আমরা আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। আপনারা এই প্যাসেজটা, যতগুলো প্যাসেজ আছে মানে বিগত সালের আগে, জাস্ট লাস্ট বছরটাই প্যাসেজ আসে নাই, তার আগে সববারই প্যাসেজ আসছে, তো এই প্যাসেজগুলো যদি আপনারা অ্যানালিসিস করেন আশা করি আপনারা প্রিসাইজ রাইটিং এ ভালো করতে পারবেন। তো আমাদের অন্যান্য ভিডিওগুলো একটু দেখবেন, সেখানে সবকিছুই মোটামুটি সুন্দর করে দেওয়া আছে। কোন কোন আমরা তো এখানে কম্বাইন্ড ভাবে ইংলিশ ম্যানেজমেন্ট, বাংলা ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং দেখছি, এই জন্য আর বিশ্লেষণ করা হয় নাই বা অ্যানালিসিস করা হয় নাই। কিন্তু অন্যান্য ভিডিওতে আমরা যখন পার্টিকুলারলি একটা বিষয় নিয়ে করব, শুধু হিসাব বিজ্ঞান নিয়ে করব, তখন শুধু হিসাব বিজ্ঞান নিয়ে আমরা পুরো ডিটেইলস একটা সেশন করব। তো সকলের জন্য শুভকামনা থাকলো, সকলে ভালো করে পরীক্ষা দিবেন। আল্লাহ হাফেজ।